সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে আজকে আমাদের এই আলোচনা সভাটা এটা কোনো মিটিং মিছিল নয়। কারণ অনেকেই জানেন যে সামনে আমাদের 2026 ইলেকশন চলে এসছে। আমরা সকলে মিলে টুকটাক আলাদা আলাদাভাবে অনেক মিটিং করে আলোচনা করি। তো আজকে একটা আলোচনা সভা মাত্র। কারণ হচ্ছে অনেকেই জানেন এখন বিভিন্ন মিডিয়াতে এই ভোটকে নিয়ে অনেক ধরনের সমস্যা আসছে, যাতে সেই সমস্যা আমাদের এই এথিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মেম্বারদের সেই জায়গাটা ফিট করতে না হয় তার জন্য, এবং আমরা যে কী ধরনের কাজ আজ পর্যন্ত করেছি। কারণ আমাদের সংগঠন সবেমাত্র এই 8 মাস হলো রানিং। তো সেই জায়গা থেকে আমরা আজ পর্যন্ত কী কী কাজ করেছি, কারা কিভাবে কাজ করছি, এবং ভবিষ্যতে আমরা কৃতলাতেই যা মেম্বার আছে যে ধরনের জায়গা দরকার সেই জায়গা আমরা এখন ভোটের সময় কোনো পারমিশন পাবো না। তার জন্যে যারা অ্যাক্টিভভাবে কাজ করেন, এবং এখানে অনেক আছে যারা নতুন ভাই বোনেরা দিদিরা আছেন যারা এই সংগঠনে কাজ করতে চাইছেন, তাদের জন্য এই সভাটা। এবং এই গত কালকে শুধুমাত্র আমরা খবর দিয়েছি, তার এই 24 ঘন্টার মধ্যে এই যে সকলে এখন যে আজকের যে আবহাওয়া, যে ধরনের আবহাওয়াতে যে আপনারা এসছেন, তার জন্য আপনাদের জন্য আমরা এই দিক থেকে একটু হাত থাকবো। আপনারা কেমন? ধন্যবাদ। প্রথমেই যারা এখানে অলরেডি কমার্সের মধ্যে যারা 100% দিয়ে 24 ঘন্টা কাজ করছে, তাদের কিছু আলোচনা, তাদের কাজের অভিজ্ঞতা শুনে নেব। সকলেই জানেন আব্দুর রহমান, ডাকনাম রাজু। রাজুদার মুখ থেকে আমরা কথা শুনে নেবো যে তুমি যে কাজের সঙ্গে যুক্ত ছিলে, আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কারণটা কি, এবং তোমার কি অনুভূতি হচ্ছে সেটা একটু আলোচনা করো। তাহলে সকলের আজকে এটা কিন্তু আলোচনা সবাই, হ্যাঁ, ভুলভ্রান্তি হতে পারে, সেটা সকলে মানিয়ে নেবে। আমি একটা অন্য কাজের মানুষ ছিলাম। এখন দেশে থাকাকালীন যে নানা রকম কাজ করতাম, আমি দীর্ঘ 6-7 মাস ধরে এদের কাজের ব্যাপারে দেখলাম যে এদের জিনিসটা খুবই ভালো, বা মানুষের অধিকারের জন্য এটা খুব লড়াই করে। সেটা ভালো মন্দ বুঝে আমি এই অধিকারের জন্য এনাদের সাথে দলগত করে আর কিছু বক্তব্য রাখি। ধন্যবাদ। সময় আমাদের সঠিক, বেশিক্ষণ টাইম নেবো না। এরপরে আমাদের যে মহিলা নেত্রী রয়েছেন, যে আমাদের এথিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি উমেন সেলের মিসেস সাহানারা বেগমকে কিছু বলার জন্য অনুরোধ। এখানে উপস্থিত সবাইকে আমার নমস্কার এবং আসসালামু আলাইকুম। আমাদের এথিক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এখানে আসা মানে, এখানে সবাই আমরা এসেছি। কিছু লোক জানে, যারা নতুন এসছে তারা জানে না, যে দিদি ভাইয়েরা দাদারা আছে যারা সংগঠনের সঙ্গে যুক্ত আছে তারা জানে। এখানে এসেছি আমরা নিজেদের লড়াইয়ের জন্য এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যেখানে অন্যায় হচ্ছে সেখানে প্রতিবাদ করা, এবং যেখানে যে জিনিসগুলো, যে অসহায় মানুষের পাশে যখন কেউ থাকে না, তখন আশেপাশে যেখানেই যাই সেখানে কিন্তু আমরা কোনো সাহায্য এবং সহযোগিতা পাই না। তার জন্য আমাদের এই সংগঠন কি, আমরা সবাইয়ের পাশে দাঁড়াবো, মানুষের পাশে আমরা দাঁড়াবো। কে কোনো সংগঠন করছে, কে দল করছে, কে কি করছে আমরা দেখবো না, কে হিন্দু কে মুসলিম কোনো না। আমরা প্রথম এসেছি এখানে মানুষের জন্য। মানুষ যে বিপদে পড়ে, মানুষ যে সহযোগিতাগুলো পাচ্ছে না, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের সেই সহযোগিতার রাস্তাগুলো দেখিয়ে দেবো, এবং তাদের সহযোগিতা যাতে করতে পারি তার জন্য আমরা এখানে এসেছি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে হেল্প করার জন্য, ঠিক আছে? তো এখানে যারা নতুন এসেছে তারাও চাইবে, তাদেরকে নিশ্চয়ই বলা হয়েছে যে আমরা এসেছি শুধু মানুষকে হেল্প করার জন্য, মানুষকে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। কেউ কারোর পিছনে গুলিয়ে দেওয়ার জন্য নয়। কোনো এই পার্টি সংগঠন থেকে বলো, এমনি আদার্স মানুষ বলো, কেউ কিছু ঝগড়া হলে কিংবা মারামারি হলে তাকে বিপরীত পথ দেখানো হয়, উল্টো পথ দেখানো হয়। আমরা সে পথ দেখাবো না, আমরা সৎ পথটা দেখাবো। যেখানে ঝগড়া বিবাদ হবে সেখানে আমরা নীল করিয়ে দেবো, তাদের বীজখানে ঝগড়া লাগিয়ে দেবো না, ঠিক আছে? এর জন্য আমাদের এই সংগঠনকে আমরা আগে নিয়ে যেতে চাই। আরো দাদা ভাই দিদি ভাই যদি সঙ্গে থাকে, তাহলে আমাদের একা তো সম্ভব নয় যে একটা মানুষকে শুধরানো, কিংবা এই ঝামেলা কিংবা পরিবারে ভরা অশান্তি, সেগুলো তো একা যেয়ে সম্ভব নয়, ঠিক আছে? আমরা যদি চারিদিকের মানুষরা যদি প্রতি জায়গা থেকে এক একজন আসি, তাহলে সেই জায়গাগুলোতে যে অন্যায় অবিচারগুলো হয়, তাহলে আমরা সেখানে রুখে দাঁড়াতে পারবো। এর জন্য আমরা সবাই মিলে এই সংগঠনটাকে আরো আগিয়ে নিয়ে যাব, আরো মানুষকে হেল্প করতে পারবো, নিজেদেরও হেল্প থাকবে। আমরা যে জিনিসগুলো জানি না, যেই জিনিসগুলো আমাদের উপর যে টর্চারগুলো, অত্যাচারগুলো যেগুলো হয়, সেগুলো আমরা প্রতিবাদ করতে চাই না। এই জায়গা থেকে এসে স্যারেদের মুখ থেকে আমরা শুনবো এবং নিজেদের লড়াই নিজেরা করবো, কারোর আমরা হেল্প নেবো না, ঠিক আছে? এর জন্য আমাদের এই সংগঠন। তো আমি এই বলেই আমি ছোট করে শেষ করি, কেননা স্যারেরা আরো কিছু বলবেন, ঠিক আছে? নমস্কার।
ধন্যবাদ ওনাকে। উনি ওনার বক্তব্যের মতো যেটা বোঝাতে চাইলো, অ্যাকচুয়ালি আমরা আজকে যে জন্য এই আলোচনা সভাটা রেখেছি, যে বর্তমান ইলেকশনে যে আসার মধ্যে বিভিন্ন জায়গা থেকে যে ধরনের উস্কানিমূলক মানে রাজনৈতিক দেশ ঠিক হয়, তো সেই জায়গা থেকে আমি দেখবো আমার সংগঠন চণ্ডীতলা থেকে শুরু, এবং আমাদের চণ্ডীতলায় যারা অ্যাক্টিভভাবে কাজ করছে তাদেরকে আজকে ডাকার মেন উদ্দেশ্য হচ্ছে এইটা, যে বর্তমান সমাজ বর্তমান ইলেকশন এটি হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজিত আজকের এই সাধারণ সভা মঞ্চে উপস্থিত আমার প্রিয় ভাই সুরজিৎ পাকিয়া, আমার প্রিয় বোন ডলি, আমার প্রিয় ভাই রাজু, আমার প্রিয় দাদা, আমার প্রিয় বোনেরা, কার্যকরী সমিতির সদস্য এবং সদস্যরা, আমি এনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসার শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আজকে যাদের জন্য এই সাধারণ সভা আয়োজন করা হয়েছে, চণ্ডীতলা থানার অন্তর্গত আমাদের প্রিয় এথিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সকল সদস্য এবং সদস্যবৃন্দের উপস্থিতি, যারা আমার অপেক্ষা প্রবীণ রয়েছেন তাদেরকে প্রণাম, সালাম আলাইকুম এবং সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি প্রথমে একটা কথা শুধু জিজ্ঞাসা করব সবাইকে, যে এথিক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এটা একটা ইংরেজি শব্দ বা ইংরেজি একটা পংক্তি, এর মানেটা কেউ বলতে পারবেন? এর মানেটা এখানে যারা আছেন, সিনিয়র হন জুনিয়র হন যেই হোক, এখানে সবাই 18 বছরের ঊর্ধ্বে মানে অ্যাডাল্ট, কেউ বলতে পারবেন? কেন কথাটা জিজ্ঞাসা করছি? আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা কি করতে যাচ্ছি সেটা একটা অ্যাডাল্ট মানুষের আগে জানা দরকার, এটা বলে আমি মনে করি। আমার বয়স মাত্র 70+। মাত্র কেন বলছি? স্বাভাবিক প্রকৃতির নিয়ম অনুযায়ী বয়স বাড়তে থাকবে, কিন্তু মনের বয়স আমার এখনো বাড়েনি। আমি রাত্রে 11টা 11:30 এখনো বাড়ি যাই, আমি এখনো খেলাধুলা করি, আড্ডা মারি, দুনিয়ার অনেক কিছু করি, যেগুলো বর্ণনা দেওয়ার দরকার নেই, পরে জানতে পারবেন। যেটা উনি বলেন আমার প্রিয় ভাই, ওনার সঙ্গে আমার পরিচয় লড়াইয়ের ময়দানে। উনি আমার খুব কাছের লোক ছিলেন না, এমন একটা লড়াই যে লড়াইতে আমি এবং উনি, ওনার মতো বেশ কিছু মানুষ কাঁধে কাঁধ দিয়ে আমরা লড়াই করে লাখো লাখো মানুষকে বাঁচিয়েছি নিজেদের জীবনকে হাতের মুঠো দিয়ে। সেটা পরে ব্যাখ্যা করা যাবে। তাই উনি আমাকে মনে করেছেন যে এরকম একটা হিউম্যান রাইটসের জায়গায় এরকম একজন প্রবীণ ব্যক্তি থাকলে বোধহয় ভবিষ্যতে কিছু ভালো হবে, ওনার কিছু যে অর্জিত জ্ঞান সেগুলো কাজে লাগবে। তাই উনি আমাকে এখানে ডেকে নিয়ে এসে আমাকে এই আসনে বসিয়েছেন, আমি এর জন্য কৃতজ্ঞতা জানাই ওনাকে। এবার বলুন, আমি যে কোশ্চেনটা করেছিলাম সে উত্তরটা কেউ দেবেন? এথিক হিউম্যান রাইটস ফাউন্ডেশন, হোয়াটস দ্য মিনিং অফ দিস ওয়ার্ড? বলতে পারবেন না, মনে হচ্ছে বলতে পারবেন না। এতে কোনো কিছু দ্বিধার কিছু নেই। আমি তো হ্যাঁ বলুন বলুন। নাগরিকের মৌলিক অধিকার ও ন্যায়নীতির জন্য এক প্রকার কথাটা ঠিক, কিন্তু একদম সঠিক মানেটা হলো না। কথাটা ঠিক, আপনার কথাটা সাধারণ কথা, খুব সাধারণ কথা বলছেন, ঠিক বলেছেন, কিন্তু একদম পিওর সত্যি বাংলা যেটা, সেটা হচ্ছে নৈতিক মানে নীতিগত মানব অধিকারের হিউম্যান রাইটস ফাউন্ডেশন ভিত্তি। তার মানে নীতিগতভাবে মানব অধিকারের ভিত্তি সেটাকে স্থাপন করেছেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, যার নেতৃত্বে এই অর্গানাইজেশনটা স্থাপিত হয়েছে ওনার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে, এবং আমার প্রিয় বোন দলি সঙ্গে থেকে ওনারা এটা স্থাপন করেছেন। আজকে আপনারা এসছেন, একটু দেখা করছি কেন? যেহেতু আপনারা, আমরা আশা করি যে আপনারা এসছেন তো কিছু ভেবে, আপনারা তো কেউ বোকা নন, কেউ অশিক্ষিত নন, আমি আমরাও তাই মনে করি। কারণ ব্যবহারিক জীবনে প্রত্যেকটা মানুষকে তার জীবনটা পরিচালনা করতে হচ্ছে। তার জীবনটা পরিচালনা করতে হচ্ছে, রাজুদা ডাকলো, আমি চলে এলাম, হ্যাঁ এসছি, রাজুদাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু কেন এসছি, কি করতে এসছি সেটা তো জানতে হবে, নয়তো কালকে আপনি হারিয়ে যাবেন। এবার আমি ছোট্ট কথা বলি, নীতিগতভাবে মানব অধিকারের ভিত্তি। আচ্ছা, এবার আপনাকে বলুন, কিছু কিছু কোশ্চেন করবো বক্তব্যের মধ্যে। একটা মানুষ মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীর আলো দেখলো, তখনই তো সে মানুষ হল।
সেই গর্ভ থেকে যখন পৃথিবীর আলোতে এলো, সেদিন থেকে আমৃত্যু, কে কখন মৃত্যু বরণ করবে সেটা ঈশ্বর আল্লাহ গড জানেন। সেটা আমাদের কারো পক্ষে বলা সম্ভব না, কোনো বিজ্ঞান আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি, পারবে না, সেটা গড জানেন। কিন্তু যতদিন বেঁচে থাকবেন ততদিন একজন মানুষের হাজার রকম অধিকার থাকে। থাকে কি থাকে না বলুন? ব্যবহারিক জীবনে থাকে কি থাকে না? থাকে। আচ্ছা, সেইটা কি আমাদের মতো এই 2-5 জন তাদের পক্ষে এগুলো মেটানো সম্ভব বলে আপনাদের মনে হয়? এটা কি বাস্তব? না, বাস্তব না, অবাস্তব কথা। কিন্তু আপনাদের মতো আরো যদি এরকম 50, 100, 200, 2000, 5000 যদি জড়ো হতে থাকে, তখন এটা কিন্তু পুরো সম্ভব না হলেও অনেক কিছু সম্ভব বলে আমি বিশ্বাস করি। সাথে সাথে এটা মনে রাখতে হবে, আমাদের এই সংগঠনটা এটা কিন্তু আমাদের ভারতব্যাপী আমাদের সংগঠন, অল ইন্ডিয়া সংগঠন, মানে জাতীয় সংগঠন। আমরা কিন্তু ভারতবর্ষব্যাপী আমাদের এই কাজকে বিস্তার লাভ করাতে পারি যদি আপনাদের সকলের সদিচ্ছা থাকে। যদি আপনারা মনে করেন হ্যাঁ, মানব অধিকারে আমি যদি সামান্য কিছু কারো উপকার করতে পারি, সেইটুকু এই সংগঠনের মাধ্যমে করব। কারণ এর জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় আইন আছে। এটা কিন্তু আমরা কজন মিলে সৃষ্টি করে ফেলছি, এত ক্ষমতা আমাদের নেই। এটা জাতীয় আইন আছে, মানবাধিকার আইন আছে, আপনারা সবাই জানেন। কিন্তু সেই আইনের বলবতে আমাদের এটা রেজিস্ট্রেশন করা হয়েছে, যার বলবতে আমরা কিন্তু একটা থানায় গিয়েও কথা বলতে পারি, আমরা একজন নেতার বাড়িতে গিয়েও কথা বলতে পারি, আমরা একজন অ্যাডমিনিস্ট্রেটরের কাছে গিয়েও কথা বলতে পারি, আমরা একজন সাধারণ ভদ্র সভ্য সমাজের যত রকম মানুষ আছে সকলের সঙ্গে কথা বলতে পারি। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য মানুষের জন্য মানুষ, এইটা মানুষকে শুধু বোঝানো, এবং যতটা পারো খালি উপকার করো, কারো অপকার করবে না। এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কতটা করতে পারবো না পারবো সেটা তো ভবিষ্যৎ বলবে, বাস্তব করবে। আমি এইটুকু বলে আপনাদের সকলকে শুধু একটা কথা বলি, চলতে গেলে আমাদের সকলেরই সংসার আছে। বিবাহিত না হলে সংসার হয় না তা তো নয়, মা বাবাকে নিয়েও তো সংসার, ভাই বোনকে নিয়েও তো সংসার। আর বিবাহিত হলে তার কোনো কথাই নেই, ও তো আলাদা সংসার হলো, স্পেশাল সংসার। আমাদের সকলের সংসার আছে। এমন তো বলতে পারবেন যার এত বড় জীবন অতিবাহিত করতে গিয়ে কোনোদিন কোনো জায়গায় আপনার সংসারে কারোর সঙ্গে কারো কোনো কন্ট্রাডিকশন হয়নি? বলুন, আমার একটা লোক যদি এটা থাকা যায়, মানে আমার অভিজ্ঞতা কথা বলছি, আমার বয়সটা মাত্র 70+, সেই জন্য বলছি। আছে সেরকম? এটা হতে পারে না, হওয়া সম্ভব না। তাহলে আমরাও যখন এতগুলো মানুষ, আজকে আপনারা এখানে 50-60 জন এসছে, আমাদেরকে নিয়ে 70-75 জন, ঠিক আছে? কালকে তো এটা 750 হবে, তারপরে হয়তো 7,500 হবে, আপনাদের মাধ্যমেই হবে। কারণ আপনাদের মতো ভারতবর্ষে আরো টিম আমাদের ছড়িয়ে রয়েছে, আস্তে আস্তে বাড়ছে, বাড়বে। সেই সংসারে কখনো কিছু খুঁটিনাটি হবে না, এটা কি হয়? হবে। কিন্তু সকলকে শুধু মাথায় রাখতে হবে এই সংগঠনটা আমার এবং আমাদের। ব্যাস, আমি এইটুকুই বলবো। বাকি অনেক আলোচনা পরে করা যাবে, অনেক দিন পরে আছে। আপনারা শুধু এইটুকু ভাবুন, যেটা মানব অধিকারের ভিত্তি, নীতিগতভাবে মানব অধিকারের ভিত্তি, এই সংগঠনের নামকরণই তাই। আমাদের উদ্দেশ্য, লক্ষ্য সমাজে মানবকে নিয়ে মানবের উপকার করা, মানবের কাজ করা, যতটা পারবো সব সময় 24 ঘন্টার মধ্যে নিজেদের জীবন অতিবাহিত করে আমরা সকলে মিলে মানুষের কিছু উপকার করবো। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মিলিত থাকুন। এই কি বলবো, মানে আপনাদের কাছে আমার মনের অভিপ্রায় জানিয়ে আমি আমার সাধারণ বক্তব্যটা সম্পূর্ণ করছি। ধন্যবাদ আশিসদাকে। আশিসবাবু যে বক্তব্যটা রাখলেন আপনারা শুনলেন, উনি নিমুখেই বললেন ওনার বয়স 70+। অ্যাকচুয়ালি উনি যেটা বললেন যে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, মানে মাত্র 70। ওনার সঙ্গে যখন আমার পরিচয়, অ্যাকচুয়ালি ওনার সার্ভিস দেখে আমি ওনার প্রেমে পড়ে গেছি। ওই যে বললেন, মানে কিছু মানুষ একটা এমন সমস্যা করেছিল, একটা সংগঠন আমরা তৈরি করেছিলাম, তো উনি, ওনার বয়স 70, আমার মতো ছেলে, কারণ আমি জানি আমি কতটা সার্ভিস দিতে পারি, ওনার সঙ্গে আমি পারি না এখনো পর্যন্ত। তো সেই জায়গা থেকে উনি 24 ঘন্টায় সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকেন, তার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলেন। এবার এখন যেটা, যে জন্য আমরা মেনলি বসেই বললো, অসুবিধা নেই? না, ঠিক আছে, পরে করছে একটু পরে ডাকা, যেটা আমি প্রথমে শুরুয়াতেও বলেছিলাম, এটা কোনো মিটিং মিছিল নয়, একটা আলোচনা সভা।
এখন বর্তমানে যেমন কিছুক্ষণ আগে শুনছিলাম বাইরে যে এটা কোনো পার্টি মিটিং নয় তো। অ্যাকচুয়ালি যার জন্যে আপনারা হয়তো জানেন না, আমাদের এই চণ্ডীতলাতে প্রায় 7,000+ মেম্বার আমার। তো আমরা বরং সবাই এই কারণেই করিনি, কারণ জানি রাজনৈতিকভাবে পারমিশন আমাদের দেওয়া হবে না। এবং যখন এখানে কিছু ব্যক্তি ঢোকার পরে যে এটা কোনো রাজনৈতিক সভা নয় তো, এবং আমার মিডিয়া দাদারা রয়েছে, এনারাও নিশ্চয়ই এইগুলো আমার থেকে অনেক ভালো জানবেন। শেষকালে হয়তো ওনারাই সবার আগে এই প্রশ্নটা করবেন, কারণ হচ্ছে এখানে এমন কিছু ব্যক্তিরা উপস্থিত আছে যারা এই এখন বর্তমানে এই 2026-এর ইলেকশনে মানে রানিং এমএলএ টিকিটে তারা লড়ছে, তারাও এখানে উপস্থিত আছে। তো তার জন্য এই কথাগুলো কিছুক্ষণ আগে আমার কানে আসছিল, তাই সেটা একটু ভেঙে দিই। আপনারা প্রথমেই শুনেছেন এবং যারা সংগঠনে কাজ করেন জানেন, এথিক হিউম্যান রাইটস ফাউন্ডেশন কোনো রাজনৈতিক ঝান্ডাকে প্রাধান্য দেয় না, তবে হ্যাঁ মানুষকে এটা প্রাধান্য দেয়। আজকে ধরুন কেউ যদি কোনো ঝান্ডার নিচে কাজ করেন, কোনো পার্টির হয়ে তারা নেতৃত্ব করেন, তার তো মানুষের জন্য কাজ করার অধিকার আছে নাকি? আছে তো নাকি নেই? অ্যাকচুয়ালি এই যে পার্টির মেম্বারগুলো সিলেকশন হয়, এটা কি করে, এটাকে কি বলা হয় জানেন আপনারা? যারা যে ধরুন আমি আমাদের দেশের একদম উপর থেকে শুরু করছি, নরেন্দ্র মোদী সাহেবকে প্রধানমন্ত্রী কি করেন? উনি সোশ্যাল কাজ করেন তো। মুখ্যমন্ত্রী কে সোশ্যাল কাজ করেন তো। যারা নেতৃত্ব দেন তারা মানুষের উপকার করার জন্য, মানে যেটা মানুষের পাওয়ার দরকার সেটা যাতে সরকার থেকে পায়, সেই তার মাধ্যম হচ্ছে এনারা। ঠিক আছে? তো সেই জায়গা থেকে তিনারা যদি আমার সংগঠনের মেম্বার হয়ে থেকে কোনো পার্টির নেতৃত্ব দেন, তাহলে তো এখানে তো তার কোনো দোষ নাই। এটা মানে এই নয় যে এই সংগঠন কোনো পার্টির হয়ে নেতৃত্ব করছে, কারণ এখানে অনেকেই জানেন তৃণমূলে যারা রোলিং পার্টি যে পার্টি রয়েছে তার মেম্বার কেউ সদস্য এখানে উপস্থিত আছেন। ঠিক আছে? এখন এই যে বর্তমানে বললাম আমাদের স্যার রয়েছেন, উনি এখন কোনো একটা পার্টির এই রানিং এমএলএ উনি আছেন, উনি কোনো একটা পার্টির প্রচারে রয়েছেন। ঠিক আছে? তো তার মানে এই নয় যে এখানে কোনো পার্টি, তৃণমূল আছে, সেখানে সিপিএম আছে, বিজেপির আছে, ঠিক আছে, এজিইউপি আছে। অতএব আপনারা এটা কোনোদিন ভাববেন না যে এটা কোনো পার্টির। যদি আমরা পার্টির হতো তাহলে এই ব্যানারগুলো এই আমার এই এথিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনে থাকতো না। বাইরে দেখেন এথিক হিউম্যান আমার এই সংগঠনের ব্যানার থাকতো না, তাহলে কোনো পার্টির যে পার্টির হয়ে আমরা প্রচার করবো তার ঝান্ডা থাকতো। তাই জন্য কি ইলেকশন যে কদিন বাকি, এই ইলেকশনের সামনে এই ধরনের প্রোগ্রাম করা মানে যদি কোনো পার্টির হয়ে আমরা প্রচার করতাম তাহলে কিন্তু তার ঝান্ডা এখানে এত হলে মিটিং করতে হবে না, সে যেখানে বলবো সেখানে মিটিং করা যাবে। তো এই প্রশ্নটা মনের মধ্যে রাখবেন না, এবং এটা আপনারা নিজেরা কোনোদিন করবেনও না যতদিন, যেহেতু সংগঠনটা আমি তৈরি করেছি এবং আমি এবং ডক্টর নাজমুল সওদার, তিনি এখন এই হুগলি ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি তৃণমূলের। ঠিক আছে? উনি তো তৃণমূলের জেনারেল সেক্রেটারি, তাহলে ইউপির এমএলএ যিনি এখন রানিং পার্টির আছে উনি তাহলে এখানে থাকবেন না, তাই তো নাকি? এই সংগঠনের যে দুজন মালিক, আমি রয়েছি এবং ডক্টর নাজমুল সওদার, তিনি হচ্ছেন তৃণমূলের হুগলি ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি। এখন কথাটা ক্লিয়ার হলো? এখানে সিপিএম এর অনেক ব্যক্তি আছে যারা নেতৃত্ব দিচ্ছে, বিজেপিরও রয়েছে। অর্থাৎ যে পার্টি যে যার ইচ্ছা মতো করতে পারে। উনি ধরুন এখানে এসে আমরা তাহলে সবকে বলতে পারি যে ওনাকে আপনারা ভোটটা, উনি আমাদের মেম্বার, ওনাকে দেবে, আমি এটা বলবো না, বরঞ্চ বারণ করুন। আপনাদের যেটা মনে হবে, যেটা আমরা প্রথমে শুরু করলাম, যে যাদের যেটা মনে হবে, যাকে মনে হবে যে হ্যাঁ এনাকে দিলে আমার সোশ্যাল এলাকার উন্নতি হতে পারে, তাকে ভোটটা দেবে। এটা গেল ইলেকশনের জায়গা। এবং আমাদের এই যে আমাদের এথিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ব্যাখ্যাটা আশিসবাবু যেভাবে বললেন, আশা করছি এর থেকে বেশি আলোচনা করার প্রয়োজন নেই। আর যেটার দিকে আমরা মেনলি ফোকাস দিয়েছি, সংগঠনের আমাদের উদ্দেশ্য যেটা ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেকারত্ব প্রচুর, এবং এখানে যে দিদি ভাইরা কাজ করে, আমি ডোর টু ডোর গিয়েছি, তারা কিরম ভাবে থাকে, কি কাজ করে আমি সকলেই জানি। সকলেই এখানে ম্যাক্সিমাম এসেছেন যে হ্যাঁ আমরা সোশ্যাল কাজ অবশ্যই করবো। এখানে যে কজন মহিলা এসেছেন, দিদি ভাইরা এসেছেন, তাকে জিজ্ঞাসা করবেন, তারাই বলবেন দেখবেন আমরা এসেছি সোশ্যাল কাজ করার জন্য। কিন্তু দিনের শেষে যেটা বললেন এনারা, দিনের শেষে যখন আমরা বাড়ি যাবো, বাড়িতে গিয়ে আমি যদি আমার কথাই বলি, আমি সারাদিন সোশ্যাল কাজ করবো, বাড়িতে যাওয়ার পরে আমাকে বললে এই করে বেড়াচ্ছ, যেটা সংসারে হয়, তাহলে চালটা কি আনবে, ব্যাগটা ধরিয়ে দেবে, তাহলে ব্যাগে বাজার করতে গেলে তো, রেশন করতে গেলে তো পয়সা লাগে নাকি? ঠিক আছে? সেই জায়গা থেকে আমরা সংগঠনের অনেকেই চাইছিলেন এখানে আমরা কিছু যাতে সকলকে কাজ দেওয়া যায়, সেই জায়গায় আমরা মেনলি ফোকাস রেখেছি। তার জন্য আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে বিভিন্ন জায়গায়, যেগুলো বাড়িতে মহিলারা বাড়িতে সংসার করেও একটা আর্নিংয়ের জায়গা করতে পারে, সেই জায়গাটা লক্ষ্য রেখে আমরা কিছু কাজের ব্যবস্থাও করেছি। সেটা আমরা মিটিংয়ের শেষে আলোচনা করে নেবো। সেই এখানে ব্যক্তি আছে, যেমন বাড়িতে বসে আমরা অনেক কিছুই করতে পারি। আমরা যে জায়গায় বাস করি